আজ আমরা শুরু করতে চলেছি এমন একটি মুভি এক্সপ্লেন যেখানে এই মেয়েটি ছোটবেলা থেকে এক অদ্ভুত শক্তি অধিকারী। সে আগে থেকে লোকেদের ভবিষ্যতের ঘটনা দেখতে পেত। সে তার এই শক্তির সাহায্য আগে থেকে তার মায়ের মৃত্যু দেখতে পেয়েছিল। মেয়েটি যখন বড় হয় তখন সে একদিন তার এই শক্তির সাহায্যে তার বয়ফ্রেন্ডের হাত থেকে তার ওই বেস্ট ফ্রেন্ডের খুন হতে দেখে। মেয়েটি কি তার বেস্ট ফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ডের হাত থেকে খুন হওয়া থেকে বাঁচাতে পারবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মুভিটির শুরুতে একটি বাচ্চা মেয়েকে তার মার সঙ্গে সময় কাটাতে দেখি। এই মেয়েটির নাম মেঘনা। মেঘনার মা মেঘনার কিছু ফটো তুলে বলে, চলো আমরা বাড়ি যাই। মেঘনা দৌড়ে তার মায়ের কাছে চলে আসে। তারা গাড়িতে যেতে যেতে একটি ফ্ল্যাট তৈরি হচ্ছে দেখতে পায়। মেঘনার মা বলে, মেঘনা চলো আমাদের নতুন ফ্ল্যাট থেকে ঘুরে আসি। মেঘনা আর তার মা ফ্ল্যাটে গিয়ে দেখে সেখানে কাজ চলছে। মেঘনা আর তার মা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মেঘনার হাত থেকে তার পুতুলটি নিচে পড়ে যায়। মেঘনা পুতুল আনার জন্য নিচে নামে। পুতুলটিকে তুলে পরিষ্কার করতে করতে হঠাৎ সে থেমে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমার মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে, আর আমার এমন কেন লাগছে। আর তখন সে একটি ভিশন দেখতে পায়। তার মায়ের মাথায় উপর থেকে একটা ভারী জিনিস পড়েছে আর তার মা মারা গেছে। মেঘনা তখন কাঁদতে থাকে আর বলে, আমি যা দেখেছি তা কি সত্যি হবে? আমার মা কি মারা যাবে? মেঘনা তার সামনে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটি তার বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল। মেঘনা আস্তে আস্তে তার দিকে এগিয়ে যায়। মেঘনার মা মেঘনাকে বলে, সে এখানে এইভাবে কি দেখছে? মেঘনা তার মাকে দেখে কাঁদতে থাকে। মেঘনার মা বলে, কাঁদছো কেন? সেই সময় উপরের ক্রেন থেকে একটি ভারী জিনিস ছিঁড়ে পড়তে থাকে। উপর থেকে লোকেরা সেই মহিলাটিকে সরে যেতে বলে। মেঘনার মা মহিলাটিকে সরিয়ে দেয়, কিন্তু সেখানে থাকা পাথরে মেঘনার মা পিছলে পড়ে যায় আর ভারী জিনিসটি মেঘনার মায়ের মুখের উপর পড়ে আর মেঘনার মা সেখানে মারা যায়। মেঘনা দাঁড়িয়ে তার মাকে দেখতে থাকে আর এই অদ্ভুত শক্তি নিয়ে মেঘনা বড় হয়ে যায়। এরপর আমরা 15 বছর পর মেঘনাকে দেখতে পাই। সে একটা আয়নার সামনে বসে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে আর মনে মনে বলছে, আজকের দিনে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে মা। তারপর সে মায়ের ফটোর দিকে ঘুরে বলে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর মেঘনা ফোনে কথা বলতে বলতে নিচে নামে আর তার বাবার সঙ্গে বেরিয়ে পড়ে। এরপর মেঘনাকে একটা নদীর পাশে হাতে মাইক্রোফোন নিয়ে কিছু বলতে দেখি। আসলে মেঘনা একজন নিউজ রিপোর্টার। সে তার ক্যামেরাম্যানদের নিয়ে হায়দ্রাবাদের নদীর জল শুকিয়ে যাওয়ার কারণ লাইভ টেলিকাস্ট করছিল। কিছু সময় পর মেঘনার বস মেঘনাকে বলে, এই শহরের বড় ফ্যাশন ডিজাইনার সিদ্ধার্থ বর্মা এই শহরে একটা ফ্যাশন শো এর আয়োজন করছে আর আমাদের চ্যানেল থেকে টেলিকাস্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমি ওই শোতে যাওয়ার জন্য তোমাকে সিলেক্ট করছি। মেঘনা খুশি হয়ে বলে, স্যার আমি ওনার অনেক বড় ফ্যান আর আমি অবশ্যই যাব। মেঘনার বস সিদ্ধার্থের ম্যানেজার জয়া মাথুরের সঙ্গে মেঘনার পরিচয় করিয়ে দেয়। জয়া বলে, আমাদের ভাষা আর কালচার সিদ্ধার্থের খুব পছন্দ। সে চায় তার এই শো ইন্টারন্যাশনাল লেভেলের গিয়ে পরিচয় পাক। তুমি সিদ্ধার্থের সঙ্গে দেখা করে ডিটেলস জেনে নিতে পারো। মেঘনা বলে, ঠিক আছে। এরপর মেঘনা আর তার ক্যামেরাম্যান বুচি সিদ্ধার্থের সঙ্গে দেখা করে। সিদ্ধার্থ তাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলে যেখানে সে ফ্যাশন শো এর অর্গানাইজ করেছে। সিদ্ধার্থ মেঘনাকে বলে, কাল আমরা একটা জায়গায় যাব, তোমরা রেডি থাকবে। পরদিন মেঘনা আর বুচি সিদ্ধার্থের সঙ্গে সেই জায়গায় যায় যেখানে সিদ্ধার্থ যাওয়ার কথা বলেছিল। মেঘনা সেখানে হারিয়ে যাওয়া কাপড়ের শিল্প নিয়ে কিছু কথা বলে। সিদ্ধার্থ বলে সে এই শিল্পকে দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে দিতে চায়। এরপর তারা এক মডেলের ফটোশ্যুট করে সেখান থেকে চলে যায়। এরপর তারা বিভিন্ন জায়গায় যেতে থাকে। সিদ্ধার্থ মেঘনাকে ভালোবেসে ফেলে। একদিন সিদ্ধার্থ মেঘনাকে একটা শাড়ি গিফট করে। মেঘনা শাড়ি পেয়ে খুশি হয়। মেঘনা এরপর সিদ্ধার্থের জন্য রিটার্ন গিফট কেনার জন্য একটা দোকানে যায়। সেখানে একটা ঘড়ি পছন্দ করে। মেঘনা সেটাকে প্যাক করে দিতে বলে। লোকটি চলে গেলে সে এদিক ওদিক জিনিসপত্র দেখতে থাকে। এমন সময় সে আবার একটি ভীষণ দেখতে পায়। একটা শপিং মলে একজন ওয়াচম্যান খুন হতে চলেছে। মেঘনা গিফট নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। এরপর মেঘনা আর সিদ্ধার্থ আর তাদের টিম বিভিন্ন জায়গায় যেতে থাকে। মেঘনা একদিন তার টিমের সঙ্গে একটা শপিং মলে আসে। সেখানে মেঘনার সঙ্গে একজন ওয়াচম্যান এর ধাক্কা লাগে। মেঘনা প্রথমে তাকে অ্যাভয়েড করলে পরে বুঝতে পারে এই ওয়াচম্যান হচ্ছে সে, যাকে সে তার ভিশনে দেখেছিল। মেঘনা তার এই ভীষণ দেখা সত্যি কিনা যাচাই করার জন্য সে ওয়াচম্যানের পিছু করতে থাকে, কারণ সে জানতো তার এই ভীষণ যদি সত্যি হয় তাহলে এই ওয়াচম্যান আজকে মারা যেতে চলেছে। মেঘনা সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখতে পায় তার ভীষণ দেখতে পাওয়ার সঙ্গে সবকিছু মিলে যাচ্ছে। মেঘনা পিছন ফিরে দেখতে পায় একটি ম্যানিকুইন পুতুলের পাশ দিয়ে একজন লোক উঠে আসছে। এই লোকটিকে দেখে সে ভয় পেয়ে যায়। সে দেখছিল এই লোকটি ওয়াচম্যানকে গুলি করেছে। মেঘনা লোকটিকে ফলো করতে থাকে।
লোকটি মেঘনার পাশ দিয়ে চলে যাওয়ার সময় মেঘনা দেখে সে বন্দুক বের করছে। মেঘনা চিৎকার করে বলে, এর কাছে বন্দুক আছে। লোকটি ওয়াচম্যানকে গুলি করে, কিন্তু মেঘনার চিৎকারে সরে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এরপর সিদ্ধার্থ এসে মেঘনাকে বাঁচিয়ে নেয়। বাড়ি ফিরে মেঘনা ঘরের একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে। মেঘনার বাবা মেঘনাকে বলে, কি হয়েছে? মেঘনা বলে, বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি ভবিষ্যতে কি হতে চলেছে তা আগে থেকে দেখতে পাই। এই শক্তির সাহায্যে আমি মায়ের যে মৃত্যু হতে চলেছে তা আগে থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। শপিং মলের ওই ওয়াচম্যানের খুন হতে দেখি, কিন্তু আমার চিৎকারে সে বেঁচে যায়। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? মেঘনার বাবা মেঘনাকে বলে, এটাকে ইএসপি বলা হয়, মানে এক্সট্রা সেন্সিটিভ পারসেপশন। এছাড়াও তুমি সিক্স সেন্স বলতে পারো। আমাদের সায়েন্স একে মেনে না নিলেও আমাদের আধ্যাত্মিক গুরুরা বারবার এর প্রমাণ করেছে। হয়তো তোমার মধ্যে এমন কোনো শক্তি আছে, এটা তোমার কাছে ঈশ্বরের একটা দান মনে করো। মেঘনা তখন বলে, কিন্তু বাবা, আমি তো আমার মাকে বাঁচাতে পারিনি বলে মেঘনা কাঁদতে থাকে। এরপর মেঘনা সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে গেলে সেখানে তার পুরনো বান্ধবী পূজার সঙ্গে দেখা হয়। সেখানে মেঘনা জানতে পারে সিদ্ধার্থের সঙ্গে পূজার বিয়ে হতে চলেছে। সিদ্ধার্থকেও দেখে মনে হয় সেও এই বিয়েতে খুশি আছে। মেঘনা সিদ্ধার্থের ইন্টারভিউ নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে বিজু তাকে বলে, কি মেঘনা, সিদ্ধার্থ তোমার সঙ্গে প্রেম করছে আর বিয়ে করছে অন্য কাউকে? মেঘনা বাড়ি ফিরে সোজা তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। তার বাবা কি হয়েছে জিজ্ঞাসা করলে মেঘনা সিদ্ধার্থের সঙ্গে পূজার বিয়ের কথা বলে। পূজা একদিন মেঘনাকে ফোন করে শপিংয়ে যাওয়ার কথা বলে। এরপর তারা শপিং করে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে পূজা মেঘনাকে একটা হলদি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে। মেঘনা যেতে রাজি না হলেও পূজা তাকে রাজি করিয়ে নেয়। এরপর তারা হলদি অনুষ্ঠানে গিয়ে নাচ গান করতে থাকে। মেঘনা সেখানকার হই হুল্লোড় বাজনার আওয়াজে মেঘনার অস্বস্তি হতে শুরু করে। সে মাথায় হাত দিয়ে একটা থামের কাছে গিয়ে দাঁড়ায়, আর তখন সে একটা বিছান দেখতে পায়। মেঘনা দেখে একটা টব উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। সেখানে একটা বুদ্ধ মূর্তি আছে, আর সিদ্ধার্থ ছুরি দিয়ে পূজার গলা কেটে খুন করেছে। এরপর পূজা, মেঘনা আর তাদের বন্ধুরা কিছু মডেলদের ছবি সিলেক্ট করছিল। তারা একটা ফটো দেখে পূজাকে বলে, এটা কি ঠিক হবে? পূজা বলে, ওয়েস্টার্ন হিসেবে ঠিক আছে, কিন্তু ট্রেডিশনাল হিসেবে অন্য কাউকে হলে ভালো হয়। তারা সবাই তখন মেঘনাকে ট্রেডিশনাল হিসেবে সিলেক্ট করে। তারা যখন কথা বলছিল তখন সিদ্ধার্থ চলে আসে। পূজা তখন সিদ্ধার্থকে বলে, আমরা একজন সুপার মডেল পেয়ে গেছি। সিদ্ধার্থ বলে, সে কে? পূজা বলে, কেন মেঘনা? সিদ্ধার্থ বলে, ইনি যদি আমাদের কালেকশনের শাড়ি পরে তাহলে তো খুবই ভালো হবে বলে সে চলে যায়। মেঘনা সিদ্ধার্থের পিছন পিছন গিয়ে দেখে সিদ্ধার্থ একটা ছবি আঁকছে। মেঘনা সিদ্ধার্থকে বলে, তুমি তো মেয়েদের তারিফ করতে ভালোই পারো, মেয়েদের ইমপ্রেস করতে ভালোই টেকনিক জানো, এটাও তো একটা শিল্প, তা কতজন মেয়েকে পটাতে পেরেছো? সিদ্ধার্থ মেঘনার কথা শুনে রেগে গিয়ে তার আঁকা ছবিটিতে একটা কাঁচি মেরে দিয়ে চলে যায়। মেঘনা এসে ছবিটি দেখলে সে দেখে সেটা পূজার ছবি। মেঘনা তখন তার ভীষণের কথা ভাবতে থাকে। মেঘনা মনে করে সিদ্ধার্থ পূজাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। সে মনে মনে বলে, সে পূজাকে এবার কিভাবে বাঁচাবে সিদ্ধার্থের হাত থেকে, কারণ মেঘনা জানে তার ভীষণ দেখার ঘটনা এর আগে সত্যি হয়েছে। এর মধ্যে মেঘনা একদিন ওয়াশরুমে মুখ ধুতে যায়। মুখ ধোয়ার সময় জল পড়ার আওয়াজ তার কানে যেতে সে আবারও একটি ভীষণ দেখতে পায়। এবার সে দেখে একটি মেয়ে বাথটবে কোনো কারণে ইলেকট্রিক শক লেগে মারা গেছে। মেঘনা মেয়েটিকে দেখে চিনতে পারে। সে এই মেয়েটির ছবি সিদ্ধার্থের মডেলদের সিলেকশনের সময় দেখেছিল। মেঘনা সিদ্ধার্থের ফেসবুক প্রোফাইল চেক করতে থাকে। সে সেখানে মেয়েটির সম্বন্ধে জানতে পারে যে মেয়েটির নাম বৈশালী। সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেঘনা বলে, আমি তো দেখলাম বাথটবে মারা গেছে। মেঘনা তার বাবাকে সব কথা খুলে বলে। মেঘনা তার বাবাকে বলে, বৈশালী সম্বন্ধে আমি সব কিছু জেনেই ছাড়বো, তাহলে পূজাকে সিদ্ধার্থের আসল চেহারা জানাতে পারবো, আর পূজাকে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো। মেঘনা এরপর দিল্লি চলে যায়। সে সেখানে এক পুলিশ স্টেশনে গিয়ে এক অফিসারের সঙ্গে দেখা করে সব কিছু জানতে চায়, কিন্তু অফিসারটি তাকে কোনো রকম সাহায্য করতে চায় না। মেঘনা বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে লাগলে একজন কনস্টেবল এসে তাকে বলে, সে কি বিজনেসম্যান সিদ্ধার্থ বর্মা সম্বন্ধে জানতে এসেছে? মেঘনা হ্যাঁ বললে কনস্টেবলটি বলে, এমনিতে ছোট ছোট কেস আমরাই সামলে নেই, কিন্তু এই কেসটি ডিজিপি স্যার নিজে হ্যান্ডেল করছেন। সিদ্ধার্থ বর্মা অনেক পাওয়ারফুল একজন লোক, উনি টাকা দিয়ে এই কেসটি বন্ধ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার তো মনে হয় না এটি অ্যাক্সিডেন্ট কেস, আমার তো মনে হয় এটা মার্ডার কেস। মেঘনা বলে, তা আপনার কি মনে হয় কে এটা করতে পারে? কনস্টেবলটি বলে, আমার তো সিদ্ধার্থ বর্মার উপরেই সন্দেহ হয়, আপনি কি ওনাকে জানেন? মেঘনা বলে, এখন আমি ধীরে ধীরে সব জানতে পারছি। দিল্লি থেকে ফিরে এসে মেঘনা তার বাবাকে বলে, সিদ্ধার্থ একজন ক্রিমিনাল,
আমাদের যে কোনোভাবে পূজাকে বাঁচাতে হবে। পরদিন মেঘনা অফিস যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাবে, সেই সময় সিদ্ধার্থ চলে আসে। সে মেঘনাকে বলে, এখন আমাদের এক জায়গায় একটা শ্যুট আছে, তোমাকে এখনই যেতে হবে। মেঘনা তার নিজের গাড়িতে যাওয়ার কথা বললে সিদ্ধার্থ তাকে নিজের গাড়িতে নিয়ে যায়। সিদ্ধার্থ মেঘনাকে একটা ভাঙাচোরা কেল্লায় নিয়ে আসে। মেঘনা বলে, তুমি তো বলেছিলে শ্যুট আছে, তাহলে এখানে কেন? আর বাকি লোকেরা কোথায়? সিদ্ধার্থ নিচের দিকে তাকিয়ে বলে, এটা তো অনেক গভীর, 500 থেকে 600 ফুট তো হবে। যদি এখান থেকে কেউ পড়ে যায়, তার তো খেলা শেষ। মেঘনার কানের কাছে গিয়ে বলে, তুমি তো দিল্লি থেকে ঘুরে এসেছো, তাই না? বলে মেঘনাকে দুহাত দিয়ে চেপে ধরে ফেলে দিতে চায়। মেঘনা ভয় পেয়ে দূরে সরে যায়। সিদ্ধার্থ রেগে গিয়ে মেঘনাকে বলে, তুমি আমাকে খুনি ভাবছো কেন? আর দিল্লি থেকে তুমি কি জেনে এসেছো? আমি বৈশালীকে খুন করেছি? আমি খুনি? এরপর সিদ্ধার্থ একটু শান্ত হয়ে বলে, আমি বৈশালীকে খুন করিনি। বৈশালীকে আমি ভালোবাসতাম। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। বৈশালী একজন সোশ্যাল ওয়ার্কার ছিল। আমার স্টুডিওতে ফটোশ্যুট করতে আসলে সেখানে আমাদের প্রথম আলাপ হয়। তারপর আমাদের কথা বলা ও প্রেম ভালোবাসা হয়। বৈশালী আমার সম্বন্ধে তার বাড়িতে জানালে বৈশালীর বাবা তাদের সম্পর্ক মেনে নেয় না। আর কিছুদিনের মধ্যে বৈশালীর বাবা অন্য জায়গায় বৈশালীর বিয়ে ঠিক করে ফেলে। বৈশালী একদিন বাড়ি থেকে পালিয়ে আমার কাছে চলে আসে। আমার মা বাড়ি ছিল না। আমি বৈশালীকে বলেছিলাম, কাল যখন মা চলে আসবে তখন আমরা বিয়ে করে নেব। বৈশালী তখন বলে, আমার বাবা যদি জানতে পারে আমি এখানে আছি তাহলে আমাকে মেরে ফেলবে। আমরা কি অন্য কোথাও যেতে পারি? সিদ্ধার্থ তখন তাকে তাদের ফার্ম হাউসে নিয়ে চলে যায়। সিদ্ধার্থ তার বন্ধুদের বলে, কাল সে বৈশালীকে বিয়ে করবে। তারা যেন তাদের কাছের বন্ধুদের ফোন করে জানিয়ে দেয় আর বিয়ের সমস্ত কিছু আয়োজন করে রাখে। সিদ্ধার্থ আর বৈশালী সেদিন রাত্রে ফার্ম হাউসে কাটায়। সকাল হতে বৈশালী স্নানের জন্য বাথরুমে চলে যায়। সে দরজা বন্ধ করার কিছু সময়ের মধ্যে একটা চিৎকার শোনা যায়। আমি অনেক চেষ্টা করার পর দরজা ভেঙে দেখি বৈশালী বাথটবে আছে আর একটা হেয়ার ড্রায়ার বাথটবের মধ্যে পড়ে আছে। তার জন্য তার শক লেগে গেছে। আমি গাড়িতে করে বৈশালীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় তাড়াহুড়োতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। দুদিন পর আমার জ্ঞান ফিরে এলে আমি জানতে পারি বৈশালী মারা গেছে। পুলিশ এটা অ্যাক্সিডেন্ট কেস মনে করে আর আমার বন্ধুরা পুলিশকে টাকা দিয়ে এই কেসটা বন্ধ করে দেয়। এরপর আমি ডিপ্রেশনে চলে যাই। আমার পরিবার, পূজার পরিবার সব সময় আমার পাশে ছিল। পূজা আস্তে আস্তে আমার কাছে আসতে লাগে। আমি ডিপ্রেশন থেকে বাইরে আসছি দেখে আমার মা খুব খুশি হয়। আমার মা মনে করে পূজার সঙ্গে আমি অনেক খুশি আছি আর পূজা আমাকে অনেক ভালোবাসে। আমার মা আমাকে একদিন বলে, বৈশালী মারা গিয়ে 1 বছর তো হলো, এবার পূজাকে বিয়ে করে নাও। পরিবারের কথা ভেবে আমি হ্যাঁ বলে দিই। পূজা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিল, কিন্তু ওর প্রতি আমার আর কোনো আলাদা ফিলিংস ছিল না। পরিস্থিতির চাপে পড়ে আজ ওকে ভালো না বেসেও বিয়ে করতে হচ্ছে। এরপর সিদ্ধার্থ মেঘনাকে বলে, পরিস্থিতি এমন হয়ে গেছে বলে তোমাকে এসব বলছি। যখন আমি প্রথমবার মিডিয়া পার্টনারশিপের জন্য তোমার চ্যানেলে অ্যাপ্রোচ করছিলাম, তখন তোমার চ্যানেল থেকে তোমার প্রোগ্রামের ভিডিও দিয়েছিল। আমি সেটা দেখে অনেক অবাক হয়ে গিয়েছিলাম, কেননা বৈশালীর কাজের সঙ্গে তোমার কাজের অনেক মিল। তোমাকে দেখে মনে হয়েছিল বৈশালী আবার ফিরে এসেছে। তোমার ফটো আমি দিনরাত দেখতে লাগি। আমি বুঝতে পারিনি কখন তোমাকে এত ভালোবেসে ফেলেছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আমি ছটফট করতাম, আর একদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েই গেল। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু একদিন হঠাৎ পূজা তোমার সামনে চলে আসে, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি বলে সিদ্ধার্থ চলে যায়। মেঘনা সিদ্ধার্থের বলা কথাগুলো বিশ্বাস করে না। সে সিদ্ধার্থকে খুনি ভাবতে থাকে। পূজা একদিন সিদ্ধার্থকে জানায় যে তাদের বিয়ের তারিখ পাকা হয়ে গেছে, কিন্তু সিদ্ধার্থ কোনো রেসপন্স দেয় না। সে পূজাকে ইগনোর করতে থাকে। এরপর একটা ফ্যাশনের উপর রিয়ালিটি শো হয়। মেঘনা সেখানে পূজা সিদ্ধার্থকে র্যাম্প ওয়াক করতে দেখে। সে সেখান থেকে ফিরে গাড়িতে বসে মন খারাপ করে কান্না করতে থাকে। তখন মেঘনা আবার একটা বিছান দেখতে পায়। একটা বাড়িতে একটা বুদ্ধ মূর্তি আছে। সেখানে উপর থেকে একটা টব নিচে পড়ে যাচ্ছে, আর একটা লোক গুলি খেয়েছে, আর সিদ্ধার্থ ছুরি দিয়ে পূজার গলা কেটে খুন করেছে। এরপর সিদ্ধার্থকে দেখা যায় কারো সঙ্গে কথা বলতে। ফোনের ওপার থেকে বলে, কাল আমি ওকে ধরে দেখাবো, কাল আমি আসছি। এরপর পূজা মেঘনাকে ফোন করে। পূজা মেঘনার সঙ্গে দেখা করতে চায়। মেঘনা পূজাকে বলে সবকিছু ঠিক আছে কিনা। পূজা বলে না। সিদ্ধার্থ কিছুদিন ধরে তার সঙ্গে ঠিক করে কথা বলছে না, তাকে সবসময় ইগনোর করে চলে। ফোনে সব কথা বলা যায় না, তাই তার সঙ্গে দেখা করতে চায়। মেঘনা তাকে তাদের বাড়িতে আসতে বললে পূজা তাকে অন্য একটা জায়গায় ঠিকানা দিয়ে মেঘনাকে সেখানে আসতে বলে।
মেঘনা পূজার দেওয়া ঠিকানা অনুযায়ী একটা বাড়িতে আসে। পূজা মেঘনাকে বলে, সিদ্ধার্থ 1-2 সপ্তাহ ধরে আমাকে ইগনোর করছে, জানি না কেন এরকম করছে। আমাদের এঙ্গেজমেন্টের আগে ও আমার অনেক খেয়াল রাখতো, কিন্তু এখানে আসার পর সিদ্ধার্থ যেন অন্যরকম হয়ে গেছে। পূজা ইতস্তত বোধ করতে করতে মেঘনাকে বলে, তুমি যদি কিছু মনে না করো তবে একটা কথা বলতে পারি। মেঘনা বলে, কি কথা? পূজা বলে, তোমাকে কি সিদ্ধার্থ ভালোবাসে? মেঘনা বলে, তুমি এসব কি বলছো, আর কেন বলছো? পূজা বলে, কেননা তোমার আর বৈশালীর মধ্যে অনেক মিল, তাই সিদ্ধার্থ হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছে। মেঘনা মাথা নেড়ে বলে, হ্যাঁ। পূজা রেগে গিয়ে বলে, তোমরা কি বিয়ে করতে চাও? মেঘনা বলে, তুমি যেরকম ভাবছো তেমন কিছুই না। তোমার আসার আগে ও আমার পছন্দ ছিল, কিন্তু তুমি আসার পর বলে থেমে যায়। মেঘনা দেখে পূজার পিছনে তার ভিশনে দেখা সেই বুদ্ধ মূর্তিটা রাখা আছে। মেঘনা বুঝতে পারে এখানে কিছু হতে চলেছে। মেঘনা ভয় পেয়ে যায়। মেঘনা দেখে পূজা ভাবে সিদ্ধার্থ সঙ্গে তার রিলেশনের কথা বলেছে, তাই হয়তো মেঘনা ভয় পেয়েছে। মেঘনাকে দেখে পূজা হাসতে থাকে। পূজা বলে, আমাদের বিয়ের আগে আমি সমস্তটা জেনে গেছি বলে ভালোই হয়েছে। আমার আর সিদ্ধার্থের বিয়ে হলে আমরা কেউ ভালো থাকতাম না। আমাকে যদি বন্ধু আর ভালোবাসার মধ্যে কাউকে বেছে নিতে হয় তাহলে আমি বন্ধুত্বটা বেছে নেব। এখন আমি অনেকটা হালকা বোধ করছি। পরিস্থিতি যাই হোক না কেন, আমরা চাইলে সব কিছু বদলাতে পারি। মেঘনা তখন বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা দেখে কাঁদতে লাগে। সে পূজাকে বলে উঠতে পারে না যে সিদ্ধার্থ তাকে মেরে ফেলতে চাইছে। পূজা মেঘনাকে বলে, এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি এবার কোনো গিল্টি ফিল না করে সিদ্ধার্থকে বিয়ে করতে পারো। তাহলে এই আনন্দে একটা ছোট পার্টি হয়ে যাক বলে পূজা শ্যাম্পেন নিয়ে আসে। শ্যাম্পেন খেতে খেতে পূজা মেঘনাকে বলে, ছোটবেলা থেকে আমি সিদ্ধার্থকে খুব পছন্দ করতাম। আমরা সবসময় খুনসুটি করতাম, জেনে বুঝে ওকে কাজে ডিস্টার্ব করতাম। যদি দেখা যায় তো সিদ্ধার্থ আমার সব কিছু ছিল, কিন্তু একদিন আমাদের দুজনের মাঝে বৈশালী চলে আসে। আমার তখন খুব রাগ হয়েছিল। ওরা দুজন বিয়ে করবে বলে ঠিক করেছিল। একদিন সিদ্ধার্থের বন্ধুর ফোন আসে। আমি তখন জানতে পারি ওরা কোথায় বিয়ে করছে আর এখন কোথায় আছে। আমার এত রাগ হয় যে আমি ভাবতে থাকি ওকে কি করে মারবো। আমাদের মাঝখানে কেউ আসবে না, তাই বৈশালীকে মরতে হবেই। তারপর আমি সেদিন রাত্রে ফার্ম হাউসে যাই। আমি যখন ওদের ঘনিষ্ঠ হতে দেখি তখন আমার রাগ আরও বেড়ে যায়। আমি বাথরুমের কাঁচ ভেঙে বাথরুমে লুকিয়ে থাকি। বৈশালী যখন বাথটবে স্নান করছিল তখন আমি ওকে ছুরি দিয়ে মারতে যাই, আর তখন পাশে রাখা একটি হেয়ার ড্রায়ার দেখতে পাই। আমি ওই হেয়ার ড্রায়ারটা বাথটবে ফেলে দিই। ইলেকট্রিক শক দিয়ে আমি বৈশালীকে মেরে ফেলি। এ কথা শুনে মেঘনা চমকে ওঠে। মেঘনা বুঝতে পারে সে টলছে। পূজা তখন হাসতে থাকে আর বলে, ঠিক ধরেছ, তোমার শ্যাম্পেনে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। আমার আর সিদ্ধার্থের মাঝে বৈশালী এসে পড়ায় তাকে মরতে হয়েছে, আর আমি তোমাকে ছেড়ে দেব? তখন মেঘনা আর পূজার মধ্যে হাতাহাতি হতে থাকে। এদিকে সিদ্ধার্থ জানতে পারে বৈশালীর মৃত্যুর জন্য পূজা দায়ী, তাই পূজাকে ধরবার জন্য একজন ইন্টেলিজেন্ট অফিসার ও সিদ্ধার্থ সেই বাড়িতে আসে। অফিসারটি পূজাকে ধরে ফেলে। পূজা অফিসারটির হাত থেকে বন্দুক নিয়ে তাকে গুলি করে। এরপর মেঘনাকে মারতে গেলে সিদ্ধার্থ তাকে বারণ করতে থাকে, কিন্তু পূজা কোনো কথা শুনতে চায় না। সিদ্ধার্থ মেঘনাকে বাঁচানোর জন্য পাশে পড়ে থাকা একটি ছুরি নিয়ে পূজাকে ভয় দেখাতে থাকে, কিন্তু পূজা সিদ্ধার্থের কোনো কথা শোনে না। পূজা যখন মেঘনাকে গুলি করতে যাবে তখন সিদ্ধার্থ পূজার হাত ধরে ফেলে। তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতি করতে করতে পূজা সিদ্ধার্থের হাতে গুলি করে, আর তখনই সিদ্ধার্থের হাতে থাকা সেই ছুরিটা পূজার গলায় লাগে আর পূজা মাটিতে পড়ে যায়। মেঘনা তখন তার সেই ভিশনে দেখা কথা মনে পড়ে। তারপর সে অজ্ঞান হয়ে যায়। এরপর 1 বছর পরের ঘটনা দেখানো হয়। মেঘনা আর সিদ্ধার্থ তখন বিয়ে করে নিয়েছে। মেঘনা তার এই অদ্ভুত শক্তি নিয়ে হ্যাপিলি জীবন কাটাতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।